আজকে বৃত্ত নিয়ে একটু পড়াশোনা করব আমরা। কারণ বৃত্ত থেকে যে কোনো পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, অবশ্যই 1 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, তবে এর বেশি প্রশ্নও থাকতে পারে। বৃত্ত নিয়ে আলোচনা করতে হলে আমরা অবশ্যই বৃত্তর কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে বৃত্তের সাথে জড়িত, সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে। কারণ বৃত্ত থেকে যে প্রশ্নটা আসে সেটা পারতে হলে অবশ্যই মৌলিক ধারণাগুলো থাকতে হবে খুব স্পষ্টভাবে। আর বৃত্তর যে বিষয়গুলো আমরা জানতে চাচ্ছি সেটা আমরা পরের স্লাইডে সবাই এক নজর দেখে নিব। যেমন এখানে আছে কেন্দ্র, পরিধি, পরিসর, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ, বৃত্তকলা, ছেদক, স্পর্শক। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এগুলো প্রত্যেকটার একটা মৌলিক ধারণা পাওয়ার জন্য আমরা ছোট করে সবগুলার টু দ্য পয়েন্টের সংজ্ঞাগুলো জানার চেষ্টা করব। সংজ্ঞাগুলো জানার মাধ্যমে আমরা চেষ্টা করব পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেগুলো যত সহজে অ্যান্সার করা যায়। অর্থাৎ তবে আমাদের কাজ হচ্ছে যে কোনো প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান জানার জন্য চেষ্টা করব, পাশাপাশি প্রশ্নের উত্তরটা সহজে করার জন্য, অর্থাৎ কম সময়ে কম শ্রম ইনভেস্ট করার মাধ্যমে আমরা যদি অ্যান্সারটা করতে পারি, সেটা শুধুমাত্র সম্ভব একটা টেকনিক অথবা ট্রিক্সের মাধ্যমে। তো ব্যাখ্যামূলক সমাধানটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, পাশাপাশি ট্রিক্স অথবা টেকনিকটাও আমরা একটু জেনে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে বৃত্তের অনেকগুলা ফার্স্ট নিয়ে আলোচনা করছি সেগুলার ব্যাখ্যাটা দেখব। তার আগে পরিসীমা এবং ক্ষেত্রফল এই দুইটা জিনিসের মধ্যে মৌলিক কনসেপ্টটা ক্লিয়ার করব। যেমন পরিসীমা বলতে সাধারণত যে কোনো একটা ক্ষেত্রের বা ভূমির অথবা যে কোনো একটা জ্যামিতিক আকৃতির চারদিক থেকে যে সীমানা বা আকারটা হচ্ছে ধারণা করা হয়, আকারের যে এটা পরিমাপ করা হয় অথবা হচ্ছে সীমানাটা নিয়ে হচ্ছে বিচার বিশ্লেষণ করা হয়, সেটাই হচ্ছে পরিসীমা। আর যদি কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডের বা জ্যামিতিক চিত্রের ভিতরের প্রতিটা অংশ, সীমানা সহ প্রতিটা বিন্দু বিন্দু অংশ অথবা হচ্ছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গাকে যদি আমরা পরিমাপ করি অথবা বিশ্লেষণ করি, তাহলে সেটাই হচ্ছে ক্ষেত্রফল। যেভাবে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তের চারদিক থেকে যেই একটা গোল বা হচ্ছে বক্র আকৃতির যে রেখা দেওয়া আছে, সেই রেখাটার মধ্যে ঢেউ ঢেউ করে মার্ক করে বোঝানো হচ্ছে যে ওই রেখাটাই হচ্ছে একটা বৃত্তের পরিসীমা। আর পাশাপাশি হচ্ছে একটা বৃত্তের মাঝামাঝি যে লাল করে যে পুরো অংশটাকে চেষ্টা করা হয়েছে যে করার, অর্থাৎ ভরাট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওই পুরো অংশটাকেই ক্ষেত্রফল বলা হয়। সেই ক্ষেত্রে এখানে পরিসীমা থেকেই মূলত ভিতরের প্রতিটা জায়গা নিয়ে বোঝানো হয়েছে, প্রতিটা জায়গায় ক্ষেত্রফলের অংশ হিসেবে কাজ করে। এই মুহূর্তে আমরা আমাদের এইখানে বৃত্তের যেই অংশগুলো আছে সেগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করব। প্রথমত বৃত্তের একটা পরিধির আরও কয়েকটি নাম উল্লেখ করা জরুরি, যেগুলো হচ্ছে পরিধির পরিবর্তে ইউজ হইতে পারে এবং সেটা জানাও জরুরি। যেমন পরিধির পরিবর্তে আমরা পরিধিকে পরিসর বলতে পারি, আবার পরিসরের পাশাপাশি এটাকে পরিসীমাও বলতে পারি। অর্থাৎ পরিধি, পরিসর, পরিসীমা এটা সমার্থক শব্দ হিসেবে কাজ করে। আর এগুলা থাকলে আমরা সহজে চিনতে হবে, এগুলো চেনার মাধ্যমে অঙ্ক সমাধান করা বা কোনো একটা সমস্যা সমাধান করা সহজ হবে। তো পরিধি বা পরিসর এটা কাকে বলে? এটা হচ্ছে মূলত কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সীমাবদ্ধ বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। আর পাশাপাশি ব্যাস হচ্ছে বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রের উপর দিয়ে বিপরীত প্রান্ত পর্যন্ত যে সরলরেখা আঁকা হয় সেটা হচ্ছে এটা ব্যাস। তবে এখানে শর্ত হচ্ছে কেন্দ্রের উপর দিয়ে যাইতে হবে, আর বৃত্তের যে বক্ররেখাটা অর্থাৎ গোল আকৃতির যে পরিধি বা পরিসরটা নিয়ে আমরা একটু আলোচনা করছি, সেটার যে কোনো একটা প্রান্ত থেকে অন্য বিপরীত প্রান্তে যায় যোগ হইতে হবে এবং কেন্দ্রের উপর দিয়ে যাইতে হবে, তাহলে সেটা ব্যাস হবে। তবে এই ব্যাসের অর্ধেক যে অংশটা হয়, মানে একবারে সমানভাবে যদি দুই ভাগ করি আমরা, সেটা হয়ে যাবে হচ্ছে কেন্দ্র বরাবর। আর কেন্দ্র থেকে শুধুমাত্র পরিধি পর্যন্ত যে সরলরেখা অঙ্কন করা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ। এইখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র নিয়ে আলোচনা করা হয়েছে। কেন্দ্র হচ্ছে বৃত্তের ঠিক মাঝের যে একটা বিন্দু সেটা, আর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরৈখিক দূরত্ব। দেন হচ্ছে ব্যাস এবং ব্যাসার্ধের এটা পার্থক্য। ব্যাসকে ব্যাস কীভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা আমরা জেনেছি, কিন্তু ব্যাসের আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যা। কেন্দ্রগামী জ্যা এবং বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা এমসিকিউ হিসাবে নোট করা জরুরি আমাদের।
এখন প্রশ্ন হচ্ছে জ্যা কি, অর্থাৎ জ্যা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। জ্যা তো অবশ্যই আমাদের বৃত্তের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করতেছে। আর ব্যাসার্ধ তো আমরা বলে ফেলছি, ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ, সেটা কেন্দ্র থেকে জাস্ট পরিধি পর্যন্ত যেই কোনো দিকে সরল রেখার মাধ্যমে এটা অঙ্কন করা যায়। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাসকে 2r দিয়ে চিহ্নিত করা হয়, ডিনোট করা হয়, আর ব্যাসার্ধকে শুধু r, অর্থাৎ 2r যতটুকু অংশ সেটার অর্ধেক হয় শুধু r। তো সেই ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে r আর ব্যাস হচ্ছে 2r। এটা আমাদের বিভিন্ন সূত্রে বা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো জ্যা নিয়ে কথা বলি আমরা এখন। জ্যা হচ্ছে পরিধির দুটি বিন্দু, অর্থাৎ পরিধি হচ্ছে অসংখ্য বিন্দুর সংযোগ রেখা, বক্ররেখা, যেটা কেন্দ্র থেকে সমদূরবর্তী দূরে অবস্থিত, সমদূরবর্তীতে অর্থাৎ সমদূরবর্তী একটা জায়গায় অবস্থিত হচ্ছে পরিধি। সেটা হচ্ছে বৃত্তের বড় হইলে সেটা একটু কেন্দ্র থেকে বেশি দূরে অবস্থান করে, ছোট হইলে একটু কাছাকাছি অবস্থান করে, বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে অর্থাৎ পরিধির মধ্যে, বড় ছোট বৃত্তর সাইজ অনুযায়ী কথা সেটা। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বৃত্তের যে পরিধিটা আছে, পরিধির দুটা বিন্দু যদি যোগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে হচ্ছে জ্যা। তবে এইভাবে অসংখ্য জ্যা উপস্থাপন করা যায়। তবে বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যে ব্যাসটা আমরা অঙ্কন করি সেটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা, সবচেয়ে বৃহত্তম জ্যা। কেন বৃহত্তম জ্যা? কারণ বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যেই ব্যাসটা আমরা অঙ্কন করতেছি সেটাও বৃত্তের পরিধির দুইটা প্রান্তকে সংযোগ করে, মানে একদিকের একটা প্রান্তকে অপর দিকে অর্থাৎ বিপরীত দিকে আরেকটা প্রান্তর সাথে সংযুক্ত থাকে। এই জন্য পরিধির দুটি বিন্দু যদি সংযোগকারী রেখা হয় তাহলে সরল রেখা হইতে হবে, সেটাই হবে জ্যা। ছেদক হচ্ছে অনেকটা দেখতে জ্যা এর মতো, তবে বৃত্তকে ছেদ করে বৃত্তের বহির অংশে চলে যাইতে হবে। বৃত্তের বাহিরের অংশ কিছুটা ক্রমবর্ধমান থাকতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের বৃত্তের নিচের দিকে একটা ছেদক রেখা আছে, যেটা বৃত্তকে ছেদ করে দুই দিকে একটু একটু বেড়ে গেছে এবং তীর আকৃতি চিহ্নের মাধ্যমে সেটা দেখানো হয়েছে। ছেদক তো বললাম। স্পর্শক, পরিধির একটি বিন্দু স্পর্শকারী সরলরেখা হচ্ছে স্পর্শক। এই ক্ষেত্রে যে কোনো দিকে যে কোনো পাশে হচ্ছে আমরা স্পর্শক অঙ্কন করতে পারি, তবে জাস্ট বৃত্তকে ঘেঁষে যেই কোনো পাশ দিয়ে একটা সরলরেখা অঙ্কন করলে বৃত্তর একটা নির্দিষ্ট বিন্দুকে যদি সেটা স্পর্শ করে তাহলে সেই সরলরেখাটা ওই বৃত্তর জন্য স্পর্শক হয়ে যাবে। তারপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপের আবার দুইটা প্রকার হয়, উপচাপ অধিচাপ, সেটা পরের স্লাইডে আসতেছে। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি বৃত্তচাপ হচ্ছে পরিধির একটি অংশ। পরিধিটা হচ্ছে গোল আকৃতির যেই বক্ররেখাটা, সীমাবদ্ধ বক্ররেখাটা, সেটাই হচ্ছে শুধুমাত্র পরিধি। ভিতরের অংশটা হচ্ছে ক্ষেত্রফল। তবে পরিধির একটা নির্দিষ্ট অংশকে বৃত্তচাপ বলে, সেটা ছোট হইতে পারে বড় হইতে পারে। পুরো পরিধিটাকে মানে সীমাবদ্ধ গোল আকৃতির রেখাটা হচ্ছে পরিধি, তবে সেটার একটা নির্দিষ্ট অংশ যদি তাদের মধ্যে যদি সংযোগ না থাকে, ছোট একটা অংশ যদি খালি থাকে অথবা হচ্ছে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা থাকে, তখন সেই ক্ষেত্রে সেটা বৃত্তচাপ হবে। বৃত্তাংশ হচ্ছে জ্যা এবং বৃত্তচাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। একটা বৃত্তের ভিতরে পরিধির দুইটা বিন্দু যোগ হইলে সেটা আমরা বলি যে জ্যা, আর বৃত্তচাপ হচ্ছে পরিধির একটা অংশ। তো একই জায়গায় যদি জ্যা এবং বৃত্তচাপের দ্বারা সীমাবদ্ধ একটি আকৃতি বা চিত্র অঙ্কন করা সম্ভব হয় তাহলে সেটা হবে একটা বৃত্তাংশ। আর বৃত্তকলা হচ্ছে দুইটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ, এই তিনটা জিনিসের সীমাবদ্ধ জায়গাটা হচ্ছে বৃত্তকলা। বৃত্তের ক্ষেত্রফলের সাথে বৃত্তকলার একটা সম্পর্ক আছে। বৃত্ত ক্ষেত্রফল বললে পুরো বৃত্তর ভিতরের পুরো অংশটাকে বোঝাবে, আর বৃত্তকলা বললে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের একটা নির্দিষ্ট অংশ বোঝাবে, যেখানে কেন্দ্রর সাথে দুইটা ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপের সংস্পর্শতা থাকবে। তারপরে আমরা দেখতেছি উপচাপ এবং অধিচাপ। যেটা বৃত্তচাপ একটু আগে বলে আসছি, পরিধির একটা অংশকে বৃত্তচাপ বলে। তো বৃত্তচাপের একটা উপচাপ হয় আর একটা অধিচাপ হয়, এই দুইটা হচ্ছে বৃত্তচাপের প্রকারভেদ। তো উপচাপ হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে উপচাপ বলে, আর অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে অধিচাপ বলে। চিত্রের মাধ্যমে সেটা উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন এ বি আর হচ্ছে এ আর বি। এ বি হচ্ছে একটা বৃত্তের ছোট একটা বৃত্তচাপ, যেটা অর্ধেকের সাথে কম, সেহেতু আমরা এটাকে উপচাপ বলতে পারি। আর এ আর বি যেটা, ওটা হচ্ছে অর্ধেকের সাথে বেশি, সহজেই দেখে বোঝা যাচ্ছে, সেহেতু সেটা হচ্ছে অধিচাপ। তারপরে বৃত্তের কিছু সূত্রাবলী আছে এখানে। এরপরে বৃত্তের সাথে বর্গের একটা সম্পর্ক অনেক সময় প্রশ্নের মধ্যে উপস্থাপন করা হয়। বৃত্তের অন্তর্লিখিত বর্গ অথবা হচ্ছে বর্গের উপরে লিখিত বৃত্ত, বর্গের উপরে বৃত্ত আঁকা হয়েছে, অথবা হচ্ছে বৃত্তের ভিতরে
হচ্ছে বর্গ আঁকা হয়। অনেক সময় এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করে বিভিন্ন ধরনের জটিল প্রশ্নগুলা তৈরি করা হয় বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে চাকরি পরীক্ষায়। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে অবশ্যই বৃত্তের পাশাপাশি বর্গ সম্পর্ক জানতে হবে। তো বৃত্তের যে সূত্রগুলো আছে, যে ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে r, বৃত্তের পরিধির সূত্র 2πr। এই বৃত্তের পরিধির সাথে তুলনা করে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য, যেটাকে সংক্ষেপে h দ্বারা চিহ্নিত করা হয়, বা সাধারণত গাণিতিক সূত্রগুলো উপস্থাপনের ক্ষেত্রে বৃত্তচাপের দৈর্ঘ্যকে h বলা হয়। আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr স্কোয়ার। তো আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা বৃত্তের পরিধির সাথে তুলনা করে শিখব, এবং বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার এটার সাথে তুলনা করে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা শিখব। πr স্কোয়ারের সাথে একটা নির্দিষ্ট রেশিওকে গুণ করলে বৃত্তকলার ক্ষেত্রফল হয়। আর বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র বের করতে হলে আমরা পরিধির সাথে একটা নির্দিষ্ট রেশিওকে গুণ করলে বৃত্তচাপের দৈর্ঘ্য হবে। যেমন 2πr, বৃত্তচাপের দৈর্ঘ্যের মধ্যে 2πr আছে, সাথে θ/360 আছে। এটা গুণ করলে আমরা পাচ্ছি বৃত্তচাপের দৈর্ঘ্য, কারণ বৃত্তচাপটা হচ্ছে পরিধির একটা অংশ, আর বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ হচ্ছে বৃত্তকলা। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যদি πr স্কোয়ার হয়, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে πr স্কোয়ার ইন্টু θ/360, অর্থাৎ θ/360 এখানে রেশিও হিসেবে কাজ করতেছে। একটা বৃত্তচাপের যে অংশটা, সেটার কেন্দ্রে যেই সূক্ষ্মকোণটা উৎপন্ন হয়, অর্থাৎ এটা নির্দিষ্ট না, চলক হিসাবে কাজ করতেছে। যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটা আমরা নির্দিষ্ট না, এক একটা অবস্থায় এক এক রকম হইতে পারে, এই জন্য এটাকে থিটা বলা হয়েছে। আর 360 হচ্ছে একটা বৃত্তের সম্পূর্ণ কোণের পরিমাণ। 360 হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রে যতটুকু পরিমাণ হচ্ছে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ একটা বিন্দুর কেন্দ্রে হচ্ছে 360 কোণ উৎপন্ন হয়। 360 বেশি হয় না, কমও হয় না, মানে সম্পূর্ণ বৃত্তে হচ্ছে 360 হয়। যে কেন্দ্রে যেগুলো হয়, কেন্দ্রগুলো যদি সমান চার ভাগে ভাগ করি আমরা, তাহলে 4টা সমকোণ পাবো। 4টা সমকোণ হচ্ছে 90 + 90 + 90 + 90, অর্থাৎ 4 36 360। তো সেই ক্ষেত্রে θ/360 যদি আমরা পরিধির সাথে গুণ করি তাহলে পাচ্ছি বৃত্তচাপের দৈর্ঘ্য। আর যদি আমরা ক্ষেত্রফলের সূত্রের সাথে গুণ করি তাহলে পাচ্ছি আমরা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। আর এখানে ফাইটা হচ্ছে একটা ধ্রুবক হিসেবে কাজ করে। এটা খুব সম্ভবত গ্রিক ওয়ার্ড। এটার মান হচ্ছে 3.1416। তবে এটাকে আমরা গাণিতিক কোনো একটা জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে সহজে করার জন্য আমরা এটাকে 22/7 এটা বলতে পারি, অর্থাৎ 22/7। এই যে 22/7 এটার মাধ্যমে আমরা কোনো একটা জটিল ক্যালকুলেশনকে সহজে করতে পারবো ক্যালকুলেটর ছাড়া। আর 3.1416 লিখলে আমরা সেই ক্ষেত্রে গুণ করতে গিয়ে একটু ক্যালকুলেটর ছাড়া গুণ করতে গিয়ে একটু জটিলতায় পড়বো, অথবা হচ্ছে সময় লাগবে। তো সময় না লাগার জন্যই আমরা মূলত এইভাবে কাজটা করব। তারপরে হচ্ছে বৃত্তের ব্যাসের সাথে একটা সম্পর্ক আছে, বর্গের অন্তর্লিখিত বর্গের কর্ণের সম্পর্ক আছে। সেটা হচ্ছে বৃত্তের ব্যাস ইকুয়াল টু অন্তর্লিখিত বর্গের কর্ণ। একটা বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান, অর্থাৎ বৃত্তের ব্যাস একটা অন্তর্লিখিত বর্গের কর্ণের সমান, অথবা একটা বৃত্তের ভিতরে যে বর্গ অঙ্কন করা হয় সেটার কোণাকোণে যে রেখাটা আমরা যেটাকে কর্ণ বলি, সেই কর্ণটা বৃত্তের ব্যাসের সমান হয়। কিভাবে সমান হয়? কারণ হচ্ছে যখন বৃত্তটা যখন একটা বর্গের উপরে অঙ্কন করা হয়, অথবা হচ্ছে বৃত্তর ভিতরে যখন কোনো বর্গ অঙ্কন করা হয়, তখন বর্গের 4টা কোণা বৃত্তের পরিধির সাথে সংস্পর্শ ভাবে লেগে থাকে, অর্থাৎ স্পর্শভাবে লেগে থাকে। তো সেই ক্ষেত্রে বৃত্তের কোণাগুলা যখন যোগ করা হয়, তখন অবশ্যই বর্গের কোণাগুলো যখন যোগ করা হয়, তখন সেই ক্ষেত্রে এক কোণা থেকে বিপরীত কোণা পর্যন্ত যে রেখা অঙ্কন করা হয়, সেটা অবশ্যই বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যাবে, এবং হচ্ছে বৃত্তের পরিধির 2টা বিপরীত বিন্দুকে যোগ করবে। এই কারণে বৃত্তের ব্যাস এবং বৃত্তের ভিতরে অন্তর্লিখিত যে বর্গ থাকবে সেটার কর্ণ সমান হবে। তো বর্গের সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে বুঝবো বর্গের 4টা বাহু সমান থাকে, এই জন্য বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এ বলে। আর পরিসীমাকে বলা হয় হচ্ছে a + a + a + a। তো সেই ক্ষেত্রে 4টা এ যোগ করলে হয় 4a, অর্থাৎ পরিসীমা হচ্ছে চারিদিক থেকে যে বাহুগুলো আছে সেগুলোকে যোগ করা। তো 4টা বাহুই যেহেতু সমান সমান, এবং 4টা বাহুর একটা বাহুর নাম যদি আমরা এ ধরি, তাহলে 4টা বাহুর নামই হবে এ, এবং এ 4টা যোগ করলে হবে 4a। আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমরা আয়তের ক্ষেত্রে জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গের ক্ষেত্রে তো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য যেটা আর প্রস্থ হয় না, ছোট বড় কোনো রেখার সম্পর্ক এখানে নাই, সবগুলো রেখাই সমান সমান। সেই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বলতে হবে। এই কারণে সূত্রটা হচ্ছে বাহু গুণ বাহু, অথবা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অথবা এ গুণ এ, অথবা এ স্কোয়ার।
এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। আর বর্গের কর্ণের একটা সূত্র আছে, এটা জানাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা, কারণ কর্ণে দিয়ে অনেক সময় সূত্র না জানার কারণে হচ্ছে কর্ণে বের করাটা একটু জটিলতা সৃষ্টি করে। সূত্রটা হচ্ছে √2a, বর্গের কর্ণের সূত্র √2a, এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, সাথে √2 গুণ করতে হবে। তো এখন আমরা 46তম বিসিএসের প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আসছিল, একটা বৃত্ত থেকে একটা প্রশ্ন আসছিল, সেখানে বর্গেরও একটা সম্পর্ক ছিল, যেমন 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4 লিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রথমত চিন্তা করি বর্গক্ষেত্রটার বাহুর মাপ হচ্ছে 4 সেন্টিমিটার করে, তাহলে বর্গক্ষেত্রে 4টা বাহু থাকে, 4টা বাহুর মাপই হচ্ছে 4 4 4 4, অর্থাৎ 4 সেন্টিমিটার করে 4টা বাহু আছে বর্গক্ষেত্রের মধ্যে, এবং সেটার উপরে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। বৃত্তটা অবশ্যই বর্গের 4টা কোণা স্পর্শ করছে, কারণ সে স্পর্শ না করলে তো সেটা পরিলিখিত হবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে জিজ্ঞেস করছে বৃত্তের ক্ষেত্রফল কত। বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমরা একটু আগে দেখে আসছি, এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফাই r²। এক্ষেত্রে ফাইয়ের মান হচ্ছে 3.1416, কিন্তু আর এর মানটা আমাদের লাগবে। তো আর এর মান বের করতে হলে আমরা অবশ্যই দেখতে হবে হচ্ছে আর 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 কাকে বলে, আর হচ্ছে ব্যাসার্ধকে বলা হয়। তো ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হচ্ছে 2r। তো 2r এর মান বের করতে চাইলে আমরা অবশ্যই বর্গের কর্ণের মান বের করতে হবে। বর্গের কর্ণের মান বের করতে হলে কর্ণের সূত্র হচ্ছে √2a, এ হচ্ছে 4, আর সাথে আমরা √2টাকে গুণ করব। তো 4√2 হচ্ছে আমাদের বর্গের দিক থেকে কর্ণের দৈর্ঘ্য, কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা আবার হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তো ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো ব্যাসার্ধ, অর্থাৎ 4√2কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 2√2, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে 2 পাচ্ছি। তো সেক্ষেত্রে 2√2কে যদি আমরা হোল স্কোয়ার করে ফাই দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি ক্ষেত্রফল। তো ফাই দ্বারা গুণ করতে গেলে আমরা দেখতেছি আমাদের অপশনগুলোতে ফাইটাকে গুণ করা নাই, মানে গুণ সম্পর্ক দিয়ে রেখে দিছে, আর আমাদের থাকতেছে শুধু r² মান বের করা। আর এর মান হচ্ছে 2√2, এটার স্কোয়ার করতে হলে আমরা করতে হবে হচ্ছে 2-র উপর স্কোয়ার করলে 2 4 হয়, আর √2-র উপর স্কোয়ার করলে 2 হয়, আর √2 যেহেতু হচ্ছে 4-এর সাথে গুণ সম্পর্ক, তাহলে 4 × 8, অর্থাৎ এখানে এই যে এই প্রশ্নটার অ্যান্সার পাচ্ছি আমরা 85 বর্গ সেন্টিমিটার।